ফেলানির পরে আবার স্বর্ণা, অর্থাৎ আবারও বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি কিশোরের মৃত্যু। গত 1 সেপ্টেম্বর রবিবার মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে স্বর্ণা দাস নামের এক কিশোরী মারা গেছে। মারা যাবার পর বর্ডার গার্ড বাংলাদেশের 46 ব্যাটালিয়নের একটি দল স্বর্ণাদের বাড়িতে যায় এবং স্বর্ণার পিতা ও পরিবারকে বিষয়টি অবগত করেন। মূলত নিহত স্বর্ণা মৌলভীবাজারের জুড়ি উপজেলার কালীনগর গ্রামের বাসিন্দা পরেন্দ্র দাসের মেয়ে। সে 8ম শ্রেণীতে পড়ত। বাবা পরেন্দ্র দাস ও মা সঞ্জিতা রানী দাসের 4 ছেলে মেয়ে। এক ছেলে দীর্ঘদিন ধরে ভারতের ত্রিপুরায় থাকেন। ছেলেকে দেখতে সঞ্জিতার ছোট মেয়ে স্বর্ণাকে সঙ্গে নিয়ে গত রোববার রাতে স্থানীয় 2 দালালের সহযোগিতায় লালারচক সীমান্ত দিয়ে চোরাই পথে ভারতে যাবার জন্য চেষ্টা করে। এ সময় তাদের সঙ্গে চট্টগ্রামের এক দম্পতিও ছিলেন। রাত 9টার দিকে ভারতের কাঁটাতারের বেড়ার কাছে পৌঁছালে বিএসএফ তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে স্বর্ণা ঘটনাস্থলে মারা যায়। লালারচক যে সীমান্ত, সেটা যদি আমরা একটু দেখাই, আপনারা যদি এখানে দেখেন যে এই সীমান্তটি এইখানে, এ হচ্ছে মৌলভীবাজার জেলা, কমলগঞ্জ উপজেলা, তার পাশেই এখানে লালারচক, বাংলাদেশ ভারত বর্ডার। এখানে বাংলাদেশ এবং ভারতের মধ্যে প্রায় 4156 বর্গ কিলোমিটারের আন্তর্জাতিক স্থল সীমান্ত রয়েছে, যা বিশ্বের 5ম বৃহত্তম। আমরা যদি বাম পাশের চিত্রটি দেখি যে বাংলাদেশের পাশে ভারতের 7টি রাজ্য, মেঘালয়, আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গল। এই 7টি রাজ্যের অনেকগুলো জেলা রয়েছে, যে জেলাগুলোর সঙ্গে বাংলাদেশ সরাসরি সংযুক্ত। আমরা যদি একটু এই চিত্রটা দেখি, এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো যে স্থানের নাম লেখা। এগুলো মূলত বাংলাদেশের ল্যান্ডপোর্ট, স্থলবন্দর। এই স্থলবন্দর দিয়ে বাংলাদেশ মূলত ভারতের, এখানে টেকনাফ রয়েছে, ভারতের এবং মিয়ানমারের রাজ্যগুলির সঙ্গে বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে। এগুলো শুধু যে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় ব্যবহৃত হয় তা নয়, এদিক দিয়ে মূলত ভারতের বিভিন্ন অনুপ্রবেশকারী বাংলাদেশে প্রবেশ করতে পারে, আবার বাংলাদেশ থেকেও অনেকে আবার ভারতে যায়। মূলত এই বিষয়টা নিয়েই বাদানুবাদ বাদে, এবং এক্ষেত্রে বাংলাদেশের বিজিবি যতটুকু সহনশীল, ঠিক তার বিপরীত হচ্ছে গিয়ে বিএসএফ। এখানে দেখুন 2011 সালে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলা অনন্তপুর সীমান্তে 15 বছর বয়সী ফেলানী খাতুনের বীভৎস হত্যার চিত্র রয়েছে। এই যে চিত্রে দেখুন ফেলানী কীভাবে ঝুলন্ত কাঁটাতারে 5 ঘন্টার বেশি সময় ধরে সে কাঁটাতারে ঝুলন্ত ছিল। নয়াদিল্লিতে গৃহকর্মীর কাজ করা ফেলানী সেদিন তার বাবার সঙ্গে বাংলাদেশে ফিরছিল। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার সময় ফেলানীর পোশাক কাঁটাতারের ভেড়ায় জড়িয়ে যায়। আতঙ্কিত হয়ে সে চিৎকার শুরু করে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাকে লক্ষ্য করে গুলি চালায়। সেখানেই ফেলানী মারা যায়। মধ্যযুগীয় কায়দায় তার প্রাণহীন দেহটি প্রায় 5 ঘন্টা ধরে উল্টোভাবে ঝুলিয়ে রাখা হয়েছিল। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ও ন্যায় বিচারের দাবি থাকলেও প্রধান আসামে বিএসএফ সদস্য অমিয় ঘোষ এবং তার উচ্চপদস্থ কর্মকর্তারা বিএসএফের নিজস্ব আদালত জেনারেল সিকিউরিটি ফোর্সেস কোর্টে নির্দোষ প্রমাণিত হন। পরবর্তীতে এই আদালতেই যখন আবার রিভিউর আবেদন জানানো হয়, পুনরায় তাকে নির্দোষ ঘোষণা করা হয়। বিষয়টি এতটাই ফলো করে প্রচার হয়েছিল যে, এবং ফেলানীর এই মরদেহ বিশ্ববিবেককে এতটাই জাগ্রত করেছিল যে, যার কারণে বিষয়টি ভারতের সুপ্রিম কোর্ট পর্যন্ত যায়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে 2024 সাল হতে চলল, এখনও তার কোনো চূড়ান্ত মীমাংসার সমাধান কিছুই আসেনি। এদিকে ভারতের বিএসএফ বলছে যে তারা মূলত আত্মরক্ষার জন্য গুলি চালায়, কিন্তু বাস্তবতা তো ভিন্ন। হিউম্যান রাইটস ওয়াচ তাদের একটি প্রতিবেদনে বলে যে বেঁচে যাওয়া এবং প্রত্যক্ষদর্শী যারা ছিল এই বিএসএফের হাত থেকে বেঁচে যাওয়া এবং প্রত্যক্ষদর্শী, তারা জানায় যে বিএসএফ তাদের গ্রেফতারের চেষ্টা না করে বা সতর্ক না করে নির্বিচারে গুলি চালায়। বিএসএফ আবার দাবি করেছে যে দুর্বৃত্তরা গ্রেফতার আনার চেষ্টা করলে তাদের সদস্যরা গুলি চালায়। বাস্তবে কিন্তু তা নয়। বিএসএফ মনে করে যে তারা কোনো কারণে প্রাণঘাতী অস্ত্রের সম্মুখীন হতে পারে, আবার নাও হতে পারে। নির্যাতনের ঘটনাগুলোর মধ্যে শিশু নির্যাতনের ঘটনাও রয়েছে। 2019 সালের 10 মে সাতক্ষীরার কুশখালী সীমান্তে বিএসএফের হাতে নির্যাতনের শিকার হন কবিরুল ইসলাম। তার মুখ এবং পায়ুপথে পেট্রোল দেওয়া হয়েছিল। এর 17 দিন পর 27 মে নওগাঁর সাপার সীমান্তে আজিমউদ্দিন নামের এক রাখালের 10টি আঙুলের নখ দুষ্কৃতিকারীরা অর্থাৎ বিএসএফ তুলে দেয়। এখানে আইন ও সালিশ কেন্দ্রে একটি ডাটা রয়েছে। 2009 থেকে 2020 সাল এই 11 বছরে 522 বাংলাদেশি বিএসএফের গুলিতে নিহত হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ বিএসএফ সংক্রান্ত যে মামলা, সেই মামলাগুলো সম্পর্কে বলছে যে তদন্ত করা মামলার কোনোটিতেই বিএসএফ প্রমাণ করতে পারেনি যে তারা হত্যার শিকার ব্যক্তিদের কাছ থেকে প্রাণঘাতী অস্ত্র বা বিস্ফোরক পাওয়া গেছে, যার দ্বারা তাদের প্রাণ সংশয় বা গুরুতর আহত হওয়ার ঝুঁকি থাকতে পারে। অর্থাৎ বিএসএফ কোনোভাবেই
কোনো ধরনের আশঙ্কায় ছিল না যাদেরকে তারা হত্যা করেছে। বিএসএফের মহাপরিচালক, সাবেক পুলিশ কর্মকর্তা, আইপিএস অধিকারী বিএসএফ মহাপরিচালক পঙ্কজ কুমার সিং একবার তার এক সংবাদ সম্মেলনে 2022 সালে বলেন যে বিএসএফের গুলিতে নিহত সব বাংলাদেশিকে সাধারণত তিনি অপরাধী বলে সাব্যস্ত করেছেন। তার মতে যারা বিন্দেশি তারা হচ্ছে অপরাধী, কোনো না কোনো কারণে কোনো অপরাধের দায়যুক্ত, তাই বিন্দেশি মাত্রই তারা গুলি করতে পারবে। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে কাশ্মীরে বা চীনের সঙ্গে ভারতের যে বর্ডার রয়েছে সেখানে কিন্তু ভারত এই ধরনের দখলদারিত্ব বা চরম ক্ষমতা প্রয়োগ করতে পারে না। সেখানে কিন্তু তারা ঠিকই দুর্বল, কিন্তু বাংলাদেশের বেলাতে ঠিকই গুলি চালিয়ে দেয়। এখন দেখি যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে এই সংক্রান্ত কী কী চুক্তি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি দুটো প্রটোকল রয়েছে, জয়েন্ট ইন্ডিয়া বাংলাদেশ গাইডলাইন্স ফর বর্ডার অথরিটিস অফ দ্য টু কান্ট্রিজ 1975, আবার দ্য ইন্ডিয়া বাংলাদেশ কোঅর্ডিনেটেড বর্ডার ম্যানেজমেন্ট প্ল্যান 2011। কিন্তু বাস্তবে ভারত এই দুটো চুক্তির বা দুটো প্রটোকলের কিছুই মানে না। সীমান্ত হত্যাকাণ্ড শূন্যে নামাতে 2022 সালে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি যৌথ বিবৃতি দিয়েছিলেন। এরপর আমরা ধরে নিয়েছিলাম যে সীমান্তে আর হত্যাকাণ্ড ঘটবে না, কিন্তু বাস্তবে সীমান্ত হত্যা থামেনি, বরং বেড়েছে। গত মঙ্গলবার 3রা সেপ্টেম্বর সন্ধ্যা 6টার দিকে কুলাউড়া উপজেলার চাতলাপুর চেকপোস্ট দিয়ে নিহত স্বর্ণার লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করে বিএসএফ। স্বর্ণা হত্যায় এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকার থেকে সরকারি পর্যায়ে বা কূটনৈতিক চ্যানেলে কোনো ধরনের আলাপের বিষয়ে কোনো খবর আসেনি। তবে ডক্টর ইউনূসের সরকার কোনো ব্যবস্থা নেবেন কি নেবেন না সে বিষয়ে হয়তো আমরা সামনেই জানতে পারব। আজকে এ পর্যন্তই, সবাইকে